নমস্কার, বেঙ্গল ফোকসের ইউটিউব প্ল্যাটফর্ম চ্যানেল কেতে আপনাদের সবাইকে স্বাগত। 29শে আগস্ট 2020 এই দিনটি কাজী নজরুল ইসলামের 44তম মহাপ্রয়াণ দিবস। 1976 সালের এই দিনে 77 বছর বয়সে প্রয়াত হলেও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই বাঙালি মনীষা 1942 সালেই মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে চিরকালের জন্য নীরব হয়ে যান। সুতরাং নজরুলের সাহিত্য, নজরুলের সঙ্গীত, তার দর্শন, তার রাজনীতির যে পরিচয় আমরা পাই, সেটা তিনি তার জীবনের প্রথম 43 বছরের মধ্যেই সৃষ্টি বা অর্জন করে ফেলেছিলেন। আবার অন্নদাশঙ্কর রায়ের কথা ধার করে বলা যায়, ভুল হয়ে গেছে বিলকুল, সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। দেশ ভাগ, বাংলাকে দুটুকরো করে ফেললেও নজরুলকে ভাগ করতে পারেনি। পূর্ব বা পশ্চিম বাংলার দুপারেই নজরুলের জনপ্রিয়তা বা প্রাসঙ্গিকতা দশকের পর দশক পেরিয়ে আজও অম্লান। কিন্তু তার থেকেও বড় কথা, অনেকেই বিশ্বাস করতেন বা আজও বিশ্বাস করেন যে নজরুল যদি খুব অসময়ে তার স্মৃতিশক্তি হারিয়ে নীরব না হয়ে যেতেন, তাহলে বাংলাকে দুটুকরো করা আর একটু কঠিন হতো হয়তো। বাঙালি জাতির পক্ষে বড় বেদনার জিনিস যে বাংলাকে ভাগ করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারতেন যে দুই বাঙালি মহাপুরুষ, কবি কাজী নজরুল ইসলাম এবং দেশনায়ক সুভাষচন্দ্র বসু। 1947 দেশভাগের সময় এই দুজনই রইলেন হয় নিখোঁজ নয়তো নীরব। এ পর্যন্ত নজরুলকে নিয়ে যেসব কথা বললাম সেসব প্রায় সকলেই জানেন, কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনের মূল প্রবণতা সেটা যদি খুঁজে বার করতে হয়, তাহলে আরেকটু গভীরে গিয়ে আরেকটু তুলনায় অল্প জানা কিছু তথ্য, কিছু ঐতিহাসিক তথ্যের অবতারণা করতে হবে। পশ্চিম বর্ধমানের অজয় নদীর ধারের এক অজপাড়া গাঁয়ের কাজী পরিবারের দামাল ছেলে দুপুনি। তার জীবনটা শুরু হয়েছিল দারিদ্রের সঙ্গে হাডুডু খেলতে খেলতে। গ্রামের মসজিদে আদান দেওয়া বা মুয়াজ্জিনের কাজ, আসানসোলের রুটির দোকানে খানসামাগিরি, এক রেলের গার্ড সাহেবের বাবুর্চিগিরি, মক্তবের শিক্ষকতা, লেটো বা যাত্রা দলে গান লেখা এবং গাওয়া, এরকম হাজারটা আশ্চর্য বিচিত্র সমস্ত পেশা অবলম্বন করেছিলেন। যখন যা পেয়েছেন, শেষ পর্যন্ত রানীগঞ্জের কাছে শিয়ালশুলের রাজার আনুকূল্যে তারই প্রতিষ্ঠিত স্কুলে বিনা বেতনে পড়াশুনো এবং হস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা এবং তৎসহ 7 টাকা মাসিক জলপানি। সে যুগে 7 টাকা কিন্তু কম ছিল না। এই সুযোগ পেলেন নজরুল। এর কারণ নজরুলের মেধা আকৃষ্ট করেছিল সবাইকে। ম্যাট্রিকুলেশনে জেলা থেকে জলপানি পেয়ে পাশ করবেন দুপুনি। সহপাঠী এবং শিক্ষকরা এবং ঠিক এরকমটা ভাবছেন, তখন নজরুল কি করলেন, একদিন কাউকে কিচ্ছু না জানিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়ে দেশ ছিলেন। এবং এতে সবাই, তার যারা কাছের লোক, তারা অত্যন্ত অবাক হয়েছিলেন। এখন নজরুল সম্পর্কে যে প্রচলিত মিথ বা প্রচলিত ধারণা, সেগুলো কি বলবে? সেগুলো বলে যে এটা নজরুলের বাউন্ডুলেপনা, নজরুলের অ্যাডভেঞ্চার প্রিয়তা বা কবিসুলভ খেয়ালি স্বভাব, এসবই এর কারণ। কিন্তু নজরুলের জীবনের যে আসল সত্য, সেটাই মিথের সঙ্গে মেলে না। মুজফফর আহমেদ তার নজরুলকে নিয়ে লেখা স্মৃতিকথায় বলছেন, নজরুলের এই সিপাহীগিরির কাজে বহাল হওয়ার পিছনে ছিল আরো গূঢ় এক অভিপ্রায়। সময়টা 1917, প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে নতুন করে পুনর্গঠিত হলো 49 নম্বর বেঙ্গল রেজিমেন্ট। এই সেই বেঙ্গল রেজিমেন্ট যেটা কিনা সিপাহী বিদ্রোহ পরবর্তী প্রতিক্রিয়ায় বাঙালির
দ্রোহ প্রবণতায় ভয় পেয়ে তুলে দিয়েছিল ব্রিটিশ। তার নতুন করে এই বেঙ্গল রেজিমেন্ট গঠিত হওয়ায় সে সময় বাঙালি যুবকদের মনে নতুন এক উদ্দীপনা সৃষ্টি হয়। এবং সেটা এরকম যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়ে যুদ্ধ কৌশল শিখে সেই কৌশলকেই ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে ব্যবহার করা এবং তার মাধ্যমে দেশের স্বাধীনতা আনা, বাংলা তথা ভারতকে স্বাধীন করা। এই অভিপ্রায়ে, এই উদ্দেশ্যে, এই গোপন ইচ্ছে সে সময় অনেক বাঙালি যুবকই দলে দলে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেছিলেন। কাজী নজরুল ইসলামও তাদের মধ্যেই একজন। অর্থাৎ সশস্ত্র সংগ্রামের পথে বাংলা তথা ভারতকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন মুক্ত করাই ছিল নজরুলের জীবনের স্বপ্ন, অভিপ্রায়, অন্তত সেই বয়সে। রেজিমেন্টে সহকর্মীদের মধ্যে, সহযোদ্ধাদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন নজরুল। প্রথমে লাহোর ক্যান্টনমেন্ট, তারপরে মিশরে কর্মরত অবস্থায় সারাদিন সৈনিক জীবনের অতি ব্যস্ততার মধ্যে থেকে যখন যেটুকু সময় পেতেন ক্যাম্পে বসে কবিতা, গল্প এবং লম্বা লম্বা চিঠি লিখতেন নজরুল। এবং এইসব চিঠিগুলো মাঝে মাঝেই পাঠিয়ে দিতেন কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সভার পত্রিকা অফিসে। সেই পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম ছিলেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ছাত্র ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভাষা এবং শিক্ষানীতির জনক হয়ে উঠবেন। কিন্তু এই পত্রিকার কার্যনির্বাহী বা কার্যকর সম্পাদনার ভার যার উপর ছিল তিনি নোয়াখালীর এক তরুণ, তার নাম মুজফফর আহমেদ। দুজনের কোনো পূর্ব পরিচয় ছিল না, নজরুল এবং মুজফফর আহমেদ। সম্পূর্ণ অচেনা নজরুল ইসলাম নামে বেঙ্গল রেজিমেন্টের এক সিপাহীর লেখা ডাকযোগে পাঠানো গল্প, কবিতা পড়ে নজরুলের সাহিত্য প্রতিভাকে প্রথম আলাদা করে চিনে নিতে পারা এবং তারপর কবি হিসেবে নজরুলকে পাঠক মহলে প্রতিষ্ঠা করার কৃতিত্ব সেই তরুণ কার্যকরী সম্পাদকটি, যার নাম মুজফফর আহমেদ। 1920-তে বেঙ্গল রেজিমেন্ট ভেঙে গেলে কলকাতায় ফিরে নজরুল আস্তানা গাড়লেন এই বঙ্গীয় মুসলমান সাহিত্য সভার বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের অফিসের মুজফফর আহমেদের ঘরেই। দুজনে একসঙ্গে থাকতে লাগলেন এবং ক্রমে দুজনের বন্ধুত্ব গাঢ় হলো। বছরখানেক পরে সম্পাদক মুজফফর আহমেদ এবং সাংবাদিক ও লেখক কাজী নজরুল ইসলামের উদ্যোগে প্রকাশিত হলো নতুন একটি সান্ধ্য দৈনিক সংবাদপত্র, যার নাম নবযুগ। নবযুগের জন্য অর্থলগ্নি করলেন কলকাতা হাইকোর্টের এক ব্যারিস্টার, যার নাম এম.এ. ফজলুল হক। এই সেই ফজলুল হক যিনি কিনা অখণ্ড বাংলার প্রথম প্রাদেশিক আইনসভার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন। শেরে বাংলা নামে যাকে বাংলার মানুষ চেনে। যাই হোক, দুই বন্ধু কাজী নজরুল ইসলাম এবং মুজফফর আহমেদ ক্রমে আকৃষ্ট হতে থাকলেন নতুন এক রাজনৈতিক দর্শনের দিকে, যার নাম মার্ক্সবাদ ও সমাজতন্ত্র। 1926 সালে শ্রমিক প্রজা স্বরাজ পার্টি বা ওয়ার্কার্স পিপল পার্টি তৈরি হলো এবং তার মূল উদ্যোক্তা কিন্তু এই দুই বন্ধু। এরও কয়েক বছর পর মুজফফর আহমেদ হয়ে উঠবেন ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, আর কাজী নজরুল নীরব হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত হয়ে থাকলেন বিদ্রোহের নয় বিপ্লবের কবি। লিখলেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। জগতের লাঞ্ছিত ভাগ্য হত, জাগো জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত,
জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো জাগো অনশন বন্দে ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত যত অত্যাচারে আজ বজ্রহানি আকে নিপীড়িত জনমন মথিত বাণী যত অত্যাচারে আজ বজ্রহানি আকে নিপীড়িত জনমন মথিত বাণী নব জন্ম লোভে অভিনব ধরণী ওরে ওই আগত জাগো জাগো অনশন বন্দে ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো অনশন বন্দে ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। নজরুল বিদ্রোহী নন, বিপ্লবের কবি, প্রেম ও প্রকৃতির কবিও বটে। নজরুলের আরেক রকমের একটি গান শুনুন। মহুয়া বনে বন পাপিয়া একলা ছুরে নিশি জাগিয়া মহুয়া বনে বন পাপিয়া একলা ছুরে নিশি জাগিয়া মহুয়া বনে ফিরিয়া কবে প্রিয় আসিবে করিয়া বুকে কহিবে প্রিয়া ফিরিয়া কবে প্রিয় আসিবে করিয়া বুকে কহিবে প্রিয়া মহুয়া বনে বন কাঁপিয়া একলা ছুরে নিশি জাগিয়া মহুয়া বনে শুনিনি রবে গগনে বসে কাগজে কথা বিরোহী শশী শুনিনি রবে গগনে বসে কাগজে কথা বিরোহী শশী তব যোগনে বোধে মনে তব রোদনে বোধে মনে যমুনা বহে কুল প্লাবিয়া মহুয়া বনে বন পাপিয়া একলা ছুরে নিশি জাগিয়া ফিরিয়া কবে প্রিয় আসিবে গড়িয়া বুকে কহিবে প্রিয়া মহুয়া বনে বন পাপিয়া মহুয়া বনে বন পাপিয়া মহুয়া